রাস্তায় তুলকালাম। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অফিস অভিযান গেরুয়া শিবিরের। পুলিশের ব্যারিকেডে থমকালো মিছিল, তুমুল হট্টগোল হয়। শুক্রবার আবারও ঘেরাওয়ের অভিযানের ডাক বিরোধী দলনেতার। বুধবার কর্মসূচি ভারত বাংলাদেশ সীমান্তেও। পুরোটাই আই ওয়াশ। মোদী সরকার কেন এই বিষয়ে চুপ? পাল্টা প্রশ্ন তৃণমূল আইএসএফ এর। একই ইস্যুতে পথে কংগ্রেসও। চন্দন দাসকে যা করেছিল তাই করেছে দীপু দাসের সঙ্গে। মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা ছেলে খুনের সঙ্গে ওপারে ময়মনসিংহের দীপু দাস হত্যাকাণ্ডকে মিলিয়ে দিলেন বিরোধী দলনেতা। ক্ষোভের আঁচ পৌঁছে গেল কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কাছ অব্দি। শুভেন্দু অধিকারী কিন্তু রীতিমতো বলেছিলেন যে ঘটনা ঘটেছে বাংলাদেশে, যেভাবে দীপু দাসকে যেভাবে খুন করা হয়েছে, যেভাবে আত্মহত্যা করে মেরে ফেলা হয়েছে, তার দাবিতে কিন্তু উত্তাল হবে এবং সেই উত্তাল কিন্তু হতে শুরু করেছে। ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছে। পুলিশের ব্যারিকেডে বাধা পেয়ে রাস্তায় বসে পড়েন বিজেপি নেতা ও কর্মীরা। শুরু হয় তুমুল বিক্ষোভ। হিন্দুরা জেগে গেছে, এদেরকে আমরা বদলা নেবই, বদলা চাই। গত এপ্রিলে ওয়াক অফ আন্দোলন ঘিরে হিংসার আগুন ছড়ায় মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বিভিন্ন এলাকায়। জাফরাবাদে ঘরের দুয়ারে পিটিয়ে কুপিয়ে মারা হয় হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাসকে। সোমবার সেই ঘটনায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করেছে জঙ্গিপুর মহকুমা আদালত। মঙ্গলবার দোষীদের সাজা ঘোষণা। আর এই ঘটনার সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু দীপু দাসের নৃশংস হত্যাকাণ্ডকে জুড়ে ময়দানে নেমেছে বিজেপি। লাগাতার কর্মসূচিও ঘোষণা করেছে তারা। বুধবার বাংলাদেশ সীমান্তে ধর্ণা ও অবরোধ কর্মসূচি। শুক্রবার ১০,০০০ লোক নিয়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিস ঘেরাও। ২৬ তারিখ আবার প্রতি সপ্তাহে আসবো, বসতে দেব না। বাংলাদেশের মোল্লা জামাতদের বসতে দেব না। বিচার চাই। যতক্ষণ না মিট করছে, ক্ষমা চাইছে, শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, ছাড়বো না। প্রতি সপ্তাহে আসবো, ১০,০০০ করে লোক নিয়ে আসবো। বিরোধী দলনেতা তিনি দীর্ঘ সময় ধরে একেবারে রাস্তায় বসে, বেগবাগানের রাস্তায় বসে তিনি অপেক্ষা করলেন ও অনুমতি চাইলেন, কিন্তু তারপরও পুলিশ বারবার অনুমতি দিচ্ছে না। পুলিশ কোথাও এখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এখানে তো আই ওয়াশিং নাটক চলছে। আসল করণীয় তো কেন্দ্রের, বিজেপি সরকারের। বিজেপি সরকার কেন কড়া বিবৃতি দিচ্ছে না? কেন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল এখন ঢাকা যাচ্ছে না? কেন্দ্র যা করে আমরা পাশে থাকি, কিন্তু কেন্দ্র যদি কিছুই না করে, বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে বিক্ষোভ দেখে কি করবেন? আমাদের যে ফরেন পলিসি অনুযায়ী এতক্ষণ ভারতের হস্তক্ষেপ করা দরকার ছিল, বার্তা দেওয়ার দরকার ছিল দীপু দাসের উপর যে অত্যাচার হলো সেটার জন্য। কিন্তু অদ্ভুত ভাবে দেখছি বঙ্গ বিজেপি হই হই করছে, কিন্তু দেশের সরকার যাদের হাতে আছে সেই বিজেপি পরিচালনা করছে। বিদেশ মন্ত্রীর পক্ষ থেকে বা ওই মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো বিজ্ঞপ্তি আমরা সেই অর্থে দেখতে পেলাম না। ওপার বাংলায় দীপু দাস হত্যাকাণ্ড ও হিন্দু নিপীড়ন ইস্যুতে এদিন বাংলাদেশ উপদূতাবাসের কাছে বিক্ষোভ দেখায় কংগ্রেসও। গণতন্ত্র আক্রান্ত, মানুষ আক্রান্ত, মনুষ্যত্ব আক্রান্ত, হিন্দু মুসলমান উভয় খুন হচ্ছে বাংলাদেশে, প্রেস পর্যন্ত আক্রমণ হচ্ছে। তাই কংগ্রেস স্ট্যান্ডস ফর হিউম্যানিটি। হুমায়ুন কবিরের নতুন দল, বাবরির আদলে মসজিদ, জাফরাবাদ কাণ্ড, ওপার বাংলায় হিন্দু নিধন, লগ্নজিতাকে মেহবুব মল্লিকের সেকুলার গান গাওয়ার নিদান। একের পর এক ঘটনা ও অভিযোগকে সামনে রেখে বিজেপি যেভাবে তেড়ে ফুঁড়ে ময়দানে নামছে, তাতে বিজেপি যে আগামী নির্বাচনকে মেরুকরণের ভোট করতে চায় সে ব্যাপারে নিঃসন্দেহ রাজনৈতিক পর্যবেক্ষক মহল। সুশোভন ভট্টাচার্য, সায়ন্ত ভট্টাচার্য ও কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। ২০২২ সালে নদিয়ার হাঁসখালিতে নাবালিকা গণধর্ষণ ও জোর করে শ্মশানে পুড়িয়ে দেওয়ার অভিযোগ। ৯ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল রানাঘাট এডিজে আদালত। মঙ্গলবার সাজা ঘোষণা। হাঁসখালির গণধর্ষণ ও খুনের মামলায় ৩ বছর পর দোষী সাব্যস্ত ৯ জন। মঙ্গলবার তৃণমূল নেতার ছেলেসহ ৯ জনের সাজা ঘোষণা করবে রানাঘাট এডিজে আদালত। হাইকোর্টের অর্ডারে সিবিআই তদন্ত হয়, সেই তদন্ত পরিবর্তিতে কোর্টে ৯ জন দোষী সাব্যস্ত হয়। জজ সাহেবের কাছে আবেদন করি, তাই তাদের ৯ জনের সর্বোচ্চ সাজা হিসেবে তাদের জন্য ৯ জনেরই ফাঁসি হয়। ২০২২ সালের ১০ই এপ্রিল নদিয়ার হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। ৫ই এপ্রিল স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলের জন্মদিনের পার্টিতে নাবালিকাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।
তৃণমূল নেতার ছেলে ও তার বন্ধুদের বিরুদ্ধে ওই নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। গল্প ফেঁদে নির্যাতিতাকে বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় ফেলেও রেখে যাওয়া হয়েছিল। শুধু তাই নয়, অভিযোগ প্রমাণ লোপাট করতে দ্রুত নির্যাতিতার দেহ জোর করে শ্মশানে পুড়িয়ে দেওয়া হয়। আমার মেয়ের গণধর্ষণের প্রথম তো রাজ্যের পুলিশ সমস্ত কেস ধামাচাপা করতে চাইছিল। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করে নির্যাতিতার পরিবার। সিবিআইকে ঘটনার তদন্তের ভার দেয় হাইকোর্ট। দোষীদের বিরুদ্ধে পক্সো ধারায় মামলা রুজু হয়। সেই মামলায় 9 জনকে দোষী সাব্যস্ত করল রানাঘাট মহকুমা আদালত। মঙ্গলবার তার সাজা ঘোষণা। মহাদেব কুণ্ডু রিপোর্ট, TV9 বাংলা। ঠিক 1 বছর আগে বাঁকুড়ার জঙ্গলমহলে এসে ধরা পড়েছিল ওড়িশার শিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের বাঘিনী জিনাত। আপনাদের মনে থাকবে, আবার সেই বাঘের আতঙ্ক তারা করছে বাসিন্দাদের। এই মুহূর্তে আমি আমাদের রিপোর্টারদের সঙ্গে যোগাযোগ করেছি। হীরক মুখার্জি রয়েছেন। হীরক, এখন কিসের ভয়, মানে কি দেখতে পাচ্ছেন স্থানীয়রা? দেখো, গতকাল বাঁকুড়ার শিমলাপালের বন দুবরাজপুর এলাকায় সেখানে আলুর জমির মধ্যে বড় বড় পায়ের থাবার দাগ দেখেছিলেন স্থানীয় বাসিন্দারা, এবং তার 24 ঘন্টা কাটতে না কাটতেই আজকে সকালে ওই বন দুবরাজপুর এলাকা থেকে বেশ কিছুটা দূরে বিক্রমপুর এলাকায় একইভাবে আলুর জমিতে ওই থাবার দাগ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে এই থাবার দাগ দেখে তাদের যেটা প্রাথমিকভাবে অনুমান হচ্ছে যে এই থাবার দাগ আসলে বাঘেরই, এবং যেহেতু এলাকায় বাঘ ঢুকে পড়েছে এমনটাই তারা মনে করছেন। স্বাভাবিকভাবে এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ অতীতে যদি দেখা যায়, মাত্র 1 বছর আগেই কিন্তু জিনাত এই জঙ্গল মহলে বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের বিভিন্ন জায়গায় জিনাত ঘুরে বেরিয়েছে। ধন্যবাদ।